আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি। দর্শক, স্বাগত জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্টস টিবিএস বইমেলা প্রাঙ্গণে। আপনাদের সাথে আছি আমি তামান্না খন্দকার। বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে উদ্বোধন করা হয়েছে 2026-এর 21শে বইমেলা। উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এই মেলা চলবে 15 মার্চ পর্যন্ত। তবে বইমেলায় এসেছি, গল্প, সাহিত্য, উপন্যাস নিয়ে একজন লেখকের সাথে আড্ডা দিব না, এটা তো একেবারেই অসম্ভব। আজকে আমার সাথে উপস্থিত আছেন বিশিষ্ট কথা সাহিত্যিক মনি হায়দার। কথা বলবো তার সাথে, আড্ডা দিব এবং জানবো না জানা অনেক কিছু। কেমন আছেন? চমৎকার। আর তোমাদের মতো মানুষদের সঙ্গে থাকলে লাইট, ক্যামেরা, বইমেলা সবকিছু মিলিয়ে ভালো না থাকার কোনো উপায় নেই। আপনাকে নিয়ে যখন আমি একটু খোঁজাখুঁজি করছিলাম তখন খুব সুন্দর একটা বিষয় আমার সামনে এসেছে। বিষয়টা ছিল, আপনি হয়তোবা আপনার আম্মাকে বলেছিলেন যে আপনার জন্ম কত তারিখে। তিনি আপনাকে বলেছিলেন, বড় বন্যার এক সময় আন্ধার রাইতে তুই হইছস। সেই বড় বন্যার সময়টা কবে? আচ্ছা, এটা হচ্ছে যে আমার জন্মেরও আগে, এটা সম্ভবত গত শতকের 60-এর দশকে হবে। বরিশাল অঞ্চল, নদী বিধৌত এলাকা। ওই সময় অঞ্চলে প্রচুর বন্যা হতো, ছোট বড় নানা রকমের বন্যা হতো। তো সেই কোনো এক বন্যার রাতে হয়তো আমার জন্ম হয়েছে, আমার জন্মভিটায়। কিন্তু সেই সময় যে প্রচলিত জীবন ব্যবস্থা, গ্রামীণ জীবন ব্যবস্থা অনেকটা আদিম ছিল। যে ছেলে মেয়ের জন্ম তারিখ লিখে রাখতে হবে, বিশেষ করে মুসলমান পরিবারে এ ব্যাপারটি ছিল না, একদমই ছিল না। তো স্বাভাবিকভাবেই আমার মতো অভাজনের নাম, জন্ম তারিখ লিখে রাখা হয়নি। কেমন? তো মাকে যখন জিজ্ঞেস করেছি, আমার 5ম শ্রেণীর পড়ুয়া মা ফজিলাতুন্নেসা পুষ্প ওই একই বাক্য বলতেন যে একটা বড় বন্যার সময় তুই হয়েছিস, অন্ধকার রাতের সময়। কেমন? তো ওইটাকে গেঁথেই আমি এগিয়েছি। তারপর আমার যখন 9-এ নাম রেজিস্ট্রেশন হয়, তখন আমার শিক্ষক, আতরখালী হাই স্কুলের প্রধান শিক্ষক প্রফুল্ল কুমার সমাদ্দার, আমি একটু এই ডিবেট পছন্দ করতাম, ওই সময় একটু লেখালেখি করতাম, এটা উনি জানতেন, আমাকে খুব স্নেহ করতেন। তার মানে লেখা শুরুটা অনেক আগে থেকে? অনেক আগে থেকে, শৈশব থেকে। আমি যে লেখক হবার সিদ্ধান্ত নিয়েছি আমি ক্লাস 8-এ পড়ার সময়। এবং এই আমার নাম আমি নিজে চেঞ্জ করেছি। কেমন? আমার নাম মনি হায়দার, এটা আমি চেঞ্জ করেছি, আমি তৈরি করেছি। যাই হোক, উনি এই 1 মে 1968 এই তারিখটা দিয়ে দিলেন। তো এখন আমার মনে হয় যে উনি যথার্থ তারিখটা দিয়েছেন, কারণ 1 মে তো শ্রমিক দিবস, বিশ্ব শ্রমিক দিবস। আর আমিও শ্রমের সঙ্গে আছি, শব্দের সঙ্গে শ্রম বিনিময় করছি। একদম, আসলেই এটা কিন্তু খুব শক্তিশালী একটা শ্রম। হ্যাঁ, এটা তাৎপর্যপূর্ণ, গভীর শ্রম। মানুষরা বুঝতে পারে না, অনেকে বুঝতে পারে না। অনেকে না, অধিকাংশ মানুষই বুঝতে পারে না। বলছি যে লেখা এটা তো খুব সহজ ব্যাপার, বললেই হয়ে যায়, মনে হচ্ছে দলিল লেখে। ব্যাপারটা সেরকম না। আপনি যেমনটি বলছিলেন যে জন্ম তারিখ, যেহেতু শ্রমিক দিবসে, আমার কৌতূহল বশতই আসলে এই প্রশ্নটা আসছে যে শ্রমিকদের নিয়ে লেখা হয়েছে। অসংখ্য গল্পের মধ্যে শ্রমিকরা নানাভাবে এসছে, এবং আমি নিজেও একজন শ্রমিক। এই ঢাকা শহরে আমি শ্রমজীবী জীবনযাপন করেছি, তো সুতরাং শ্রমটা আমি বুঝি। আর শ্রমিকদের নিয়ে আমার অনেক গল্প আছে। বাহ, অনেক গল্প তো আছে। বলা যায় যে বেশ সমৃদ্ধ। হ্যাঁ, নিশ্চয়ই। আপনার প্রকাশনীর এখন পর্যন্ত প্রকাশিত হয়েছে 80টিরও বেশি বই। না, 108টি বই। 108টি বই? 108টি বই। 80টি আগে ছিল, সাথে তুমি হয়তো ওইটা পড়েছো। 108টা বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে প্রচুর শিশু সাহিত্য আছে। আমি শিশুদের জন্য শুরু করেছিলাম প্রথম লিখতে। প্রথম 10 বছর আমি শিশুদের জন্য ক্রমাগত লিখেছি গল্প, উপন্যাস। তারপর যখন ওই সময় আমাদের একটা ব্যাপার ছিল যে হাত লিখে, শিশুদের জন্য লিখে হাতকে শক্তিশালী করো, মস্ক করো। কেমন? ওই সময় একটা অন্যরকম লেখালেখির ব্যাপারটা খুব সাধনার ব্যাপার ছিল, খুব শ্রদ্ধার ব্যাপার ছিল। তো বড়দের কাছে গেলে কিংবা আমরা খেলাঘরে যেতাম। আচ্ছা, খেলাঘর একটা অসাধারণ সংগঠন ছিল, যেটি প্রতিষ্ঠিত করেছিলেন বিশিষ্ট কথা সাহিত্যিক এবং রাজনীতিবিদ সত্যেন সেন। আচ্ছা, হ্যাঁ, খেলাঘর। তারপর খেলাঘর থেকে গিয়েছিলাম, তখন ঢাকা শহরে অনেকগুলো মানে সাহিত্য আসর হতো। আচ্ছা। একটা আসর ছিল অনুশীলন, এটা হচ্ছে শেখ তোফাজ্জল হোসেন ভাই করতেন, এবং ওইখানে সমালোচনা, এমন তীব্র সমালোচনা হতো যে আমরা কেঁদে দিতাম। তারপর বাংলার বাণীর, দৈনিক বাংলার বাণীর, শেখ ফজলুল হক মনি প্রতিষ্ঠিত বাংলার বাণীতে একটা বাচ্চাদের আসর ছিল, সেরকম শাপলাকুলির আসর। আপনার কি এই দৈনিক বাংলার বাণীতেই প্রথম শুরু? হ্যাঁ, যেখানে আমার প্রথম গল্প ছাপা হয়। আচ্ছা। গল্পটার নাম ছিল চোর, ছোট। সেটা আমার আখ্যানটা মনে আছে, কিন্তু গল্পটা আমার কাছে নাই। যে তখন তো একদম নবীন, লিখতে শুরু করেছি, নানা রকমের উত্তেজনা, বাস্তব অবাস্তব অত কিছু তো বুঝি না। তো সেটা হচ্ছে যে নগর জীবনে একটা বাচ্চা বাসায় কাজ করে, কিন্তু বাসায় কাজ করার পর ওই বাসা থেকে একটা আংটি হারিয়ে যায়। তো যেটা হয় স্বাভাবিকভাবে মনে করে গৃহস্থরা কিংবা সেই ছেলে মেয়ে মনে করে যে এই কাজের ছেলেটি সেটা নিয়েছে, চোর অপবাদ দিয়েছে, এবং খুব মারধর করে।
কিন্তু ওকে তাড়িয়ে দেয় না, মারধর করে ওরা বাসায় রাখে, কিন্তু দেখা যায় কয়েকদিন পর ওইটা পাওয়া যায়, তখন ওরা এক ধরনের অপরাধ ভোগে এইরকম একটি গল্প লিখেছিলাম আর কি। আপনি সমালোচনার কথা বলছিলেন, আপনি যেহেতু মুক্তিযুদ্ধ নিয়েও লিখেছেন, এই সমালোচনা থেকেই মূলত আমার এই প্রশ্নটার উদ্ভব হয়েছে বলা যায়। তো মুক্তিযুদ্ধ নিয়ে লেখার সময় এরকম কি হয়েছে যে কোনো বাধার সম্মুখীন হয়েছেন, মানে লেখার সময় বা লেখার পরে, বই প্রকাশ হবার পরে? না, এরকম কোনো ঘটনা ঘটেনি। আমি বলি তামান্না, আমার যখন জন্ম বা 1971 সাল যখন শুরু হয় এই বাংলাদেশে, যখন মহান মুক্তিযুদ্ধ চলে, পাকিস্তানি দখলদার বাহিনী যখন এই দেশের সমস্ত অস্তিত্বকে গ্রাস করে ফেলছে এবং তার এদেশীয় নিকৃষ্ট মানের সহ যোদ্ধারা সহ ওদের মানে যারা ওদের সঙ্গে যারা কোলাবোরেট হয়েছিল, সেই আলবদর, রাজাকার, আল শামসরা যখন এই বাংলাদেশটাকে নিংড়ে টুকরো টুকরো করে খাচ্ছিল, অজস্র নারী এবং পুরুষ হত্যা করছিল, ধর্ষণ করছিল, বিভৎস যে জীবনযাপন তারা তৈরি করেছিল 9 মাসের ভেতরে। আমি নদীর পাড়ের মানুষ, ছোট ছেলে, ধরো তখন আমার বয়স 7, 8 বা 9, হয়তো 3 বা 4 পড়ি, নদীর কাছে আসতাম। তো আমাদের পাট দিয়ে নদীটার ছোটটা বয়ে যেত, তো নদীর কচুরিপানার সঙ্গে আমি প্রচুর লাশ ভেসে যেতে দেখেছি, কেমন। তো তখন তো আমার কাছে আমার এত অভিব্যক্তি, আমার অনুভূতিটা এতটা তীক্ষ্ণ তীব্র হয়ে ওঠেনি, কিশোর মাত্র, বালক মাত্র, কেমন। ওই লাশ যখন যায়, সেই লাশের উপর আমি আরেকটা জিনিস দেখছি, সেটা হচ্ছে কাক, শকুনেরা টুকরে টুকরে লাশগুলোকে খাচ্ছে। তো যখন আমি ঢাকা এলাম, ম্যাট্রিক পাস করলাম, ঢাকা এলাম, লেখালেখির পথে আসলাম এবং জীবনকে নতুন করে উপলব্ধি করবার চেষ্টা করলাম মাটি এবং মানুষের মধ্য দিয়ে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, তখন মনে হলো প্রতিটি লাশ আমিই ছিলাম এবং কোনো না কোনো মায়ের সন্তান। তো কতটা গভীরভাবে আত্ম উপলব্ধি করেছেন আপনি? হ্যাঁ, কোনো না কোনো মায়ের সন্তান তো এই লাশগুলো। আমি তো ভাই, আমি তার কত ঘনিষ্ঠ মানুষ হতে পারতাম, আমার বন্ধু হতে পারতো, আমার ভাই হতে পারতো, আমার পিতা হতে পারতো। এই কত পিতাকে পাকিস্তানিরা এই ঢাকা শহর থেকে গুলি করে নদীতে ভাসিয়ে দিয়েছে, ভেসে যেতে যেতেও তো পারতো, কেমন। তো আমার মনে হচ্ছে যে সেই উপলব্ধি থেকেই আমি মুক্তিযুদ্ধের প্রতি, আমার এই মাটির প্রতি, মানুষের প্রতি, আমার কেন, আমি মনে করি আমার যত সহযোদ্ধা আছে বাংলাদেশে, যারা বর্ণমালার সঙ্গে, বাংলা বর্ণমালার সঙ্গে যার জীবনযাপন, সে কখনো, এটা একটু বিস্ময়কর ব্যাপার, এটা আমার শেকড়। দুটো বিষয়, এরকম প্রসঙ্গ তুমি পৃথিবীর কোনো দেশে পাবে না। মাতৃভাষা আমরা অর্জন করেছি জীবন দিয়ে, রক্ত দিয়ে। এই মাতৃভাষাটা, বর্ণমালাটা আমার কখনোই মনে হয় না যে এটা কালো, এটা আমার সবসময় মনে হয় এটা রক্তাক্ত। রক্তের ভেতর দিয়ে আমরা এই বর্ণমালা অর্জন করেছি, আবার সেই একই রক্তের ভেতর দিয়ে আমরা স্বাধীনতাকে অর্জন করেছি। 30 লক্ষ মানুষকে আমাদের হারাতে হয়েছে এবং একই সঙ্গে 5 লক্ষ নারীকে ধর্ষণের ভেতর দিয়ে যেতে হয়েছে। তুমি দেখো, আমরা একটা ধর্ষণ শব্দটা বলি মাত্র, আসলে কি একটা ধর্ষণ শব্দ না, এটা ভয়ঙ্কর একটা ব্যাপার। একজন নারীকে, একজন মাকে, কন্যাকে, জননীকে, জায়াকে ঘর থেকে, বারান্দা থেকে, উঠোন থেকে, ড্রয়িং রুম থেকে তুলে নিয়ে যাচ্ছে। তার চিৎকার, তার বেদনা, তার আর্তি, তার আর্তনাদ, তার অসহায়ত্ব কত ভয়ঙ্কর ছিল। এবং যখন পাকিস্তানি আর্মিরা এই নারীদেরকে কেপ্ট করে একটা ক্যাম্পে আটকে রাখতো দিনের পর দিন, রাতের পর রাত, সেই বিভৎস সময় পার হয়ে আমরা এখানে এসেছি। আজকে যে মাটিটা, সে মনে রাখতে হবে যে এই মাটিটা হচ্ছে সেই রক্তাক্ত মাটি। আমি তো পা দিলে বুঝতে পারি যে প্রতিটি ইঞ্চি যাটা হচ্ছে রক্তাক্ত এই বাংলাদেশের। সুতরাং আমাকে তো লিখতেই হবে সেই মুক্তিযুদ্ধ, আমার শেকড়কে নিয়ে আমাকে লিখতে হবে, তাকে আমার ধারণ করতে হবে। আমৃত্যু এবং আজীবন লিখব, একদম। এটা সে কেউ বাধা দিলে কি না দিলে বাকি, আমি লিখবই। আজ আমরা বইমেলায় আছি, আমরা সে সকল মহান আত্মত্যাগকে আবারও শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং সারা জীবন স্মরণ করব। নিশ্চয়ই, এটাই আমাদের শেকড়, এটা পরম্পরা চলতেই থাকবে। হাজার হাজার বছর ধরে আমাদের এই মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছে, যারা যুদ্ধ করেছে, যারা বেঁচে আছেন, যারা লড়াই করেছেন, প্রত্যেকে আমাদের মনে রাখতে হবে, শ্রদ্ধা করতে হবে, স্মরণে রাখতে হবে। ছোটদের নিয়ে লেখেন, শুরুটাই হয়েছিল ছোটদেরকে দিয়ে, এমনকি হয়েছে ছোট কোনো পাঠক আপনাকে শুভেচ্ছা জানিয়েছে? আমি একটা ছোট ঘটনা বলি, সেটা খুব ইন্টারেস্টিং, মানে অসাধারণ একটা ঘটনা। বাঁধন খান নামে একটা ছেলের সঙ্গে আমার কয়েক বছর আগে পরিচয় হয়, 10-12 বছর আগে। তো একটু বোহেমিয়ান টাইপের, ও আবার নিজে নাচ শেখে এবং নাচ শেখায়। তো কিছু কাজের জন্য ঢাকায় ঘুরছিল, আমি চেষ্টা করছিলাম কিন্তু হয় নাই, তো একটু ব্যর্থ হয়ে চলে যায়। ওর বাড়ি হচ্ছে নেত্রকোনার দিকে। তো একদিন আমার বাংলা একাডেমিতে আসবো, এটা হচ্ছে 7-8 বছর আগের ঘটনা। আমার মনটা কোনো কারণে খুব খারাপ, অফিসের গাড়ি ফেল করেছি, আমি বাসে আসতেছি, বাসে লোক ঘিস করতেছে। এই সময় একটা ফোন আসছে, তো আমি ফোনটা ধরি। ওই বাঁধনের ফোনটা তখন আমার মোবাইলে ছিল না, মানে তালিকাবদ্ধ ছিল না, মানে সেভ করা ছিল না।
তো ফোন দিয়ে, ভাই আমি বাঁধন বলছি। ধর ওর গলাটা আবার একটু মেয়েলি, তো আমি সঙ্গে সঙ্গে চিনেছি। আমি বলছি, তুমি কেমন আছো, কোথায় আছো, অনেকদিন তোমার সঙ্গে দেখা নেই। ভাই আপনার সঙ্গে তো আর পরে যোগাযোগ হয় নাই, আমি গ্রামে চলে এসেছি, আমি একটি স্কুলে আছি, একটি স্কুলে পড়াচ্ছি। যে বেশ খুব ভালো, তো ঢাকা আসতে দেখা করো। বলে সেটা করবো, কিন্তু একটা ঘটনা বলি আপনাকে। কি যে আমি যে স্কুলে পড়াচ্ছি, স্কুল ক্লাস 3-র একটা মেয়ের ব্যাগের মধ্যে আপনার একটা বই পেয়েছি। যে কী বই? যে বইটার নাম মঙ্গলবার রাতে 3 পরী আসে, অক্ষর প্রকাশনী থেকে বেরিয়েছে। যে তারপর বললো ওই মেয়েটি আপনার সমস্ত গল্প মুখস্থ বলতে পারে। ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার। আমরা অবশ্য স্কুল জীবনে বই লুকিয়ে লুকিয়ে ব্যাগের ভিতরে রেখে রেখে পড়তাম। হ্যাঁ, তো আমি কি বলছো তুমি? বলছে হ্যাঁ, আপনি বিশ্বাস করেন আমি অবাক হয়ে গেছি যে মেয়েটা ওই গল্পটার, ওই বইটার মধ্যে মঙ্গলবার রাতে 3 পরী আসে, এটা 8-9 বছর আগে বেরিয়েছিল অক্ষর প্রকাশনী থেকে, আমিন ভাইয়ের। তো বলছি যে একটু শোনাও তো, মেয়েটা আছে? বলছে হ্যাঁ আছে, আমি তো ক্লাস থেকে কথা বলছি আপনার সঙ্গে। তারপর সেই মেয়েটা বললো, দেখলাম সে গড় করে বলে যাচ্ছে। তো ও আবার বলছে যে কিন্তু বই দেখে বলছে না, আপনার মুখস্থ বলছে। তো আমার মনে হলো কি যে আমার ভিতরে যে বিরক্তিটা ছিল, আমার ভিতরে যে এক ধরনের বেদনা ছিল, ওই দিন একটা ঝামেলা ছিল। আমার মনে হলো যে বাসে বোঝাই করা ঘরমাত্র যে লোকগুলো, এটা বাস নেই, একটা বিমানে পরিণত হয়েছে এবং আমি বিমান দিয়ে উড়ে যাচ্ছি। আপনি অফ ক্যামেরায় যেমনটি বলছিলেন আপনি ভুলে যান, কিন্তু দেখেছেন আপনি এই ঘটনা কিন্তু ঠিকই মনে রেখেছেন। কিছু কিছু ঘটনা থেকে যায়, আর কিছু কিছু ঘটনা তো ভুলে যেতে এবং হয়। আসলে আমরা যারা সাহিত্য চর্চা করি, আমরা যারা কাজ করি, আমাদের কাজ নিয়ে কোনো ব্যক্তি বা আমাদের শুভাকাঙ্ক্ষীরা যখন আমাদেরকে এরকম কিছু উপহার দেয়, এটা তো শ্রেষ্ঠ উপহার আমাদের জন্য। নিঃসন্দেহে খুব শ্রেষ্ঠ উপহার, এতে কোনো তুলনা হয় না। আচ্ছা, যেহেতু পাঠকের কথা বলছিলাম, ছোট এক পাঠকের একটা ইন্টারেস্টিং একটা ব্যাপার আপনি আমাদের সাথে শেয়ারও করলেন। তো এরকম আমি জানতে চাচ্ছিলাম যে কোনো বিষয় আছে যেটা নিয়ে আপনি লিখতে চান বাট এখনো লেখা হয়নি? সেরকম একটা উপন্যাস আমার আছে। উপন্যাসটার নাম হচ্ছে কোনো এক নগ্ন মানুষের দেশে। উপন্যাসটা 23,000 শব্দ লিখে আর লিখছি না, কারণ আমি জানি এটা আর কখনো কোনো দিন এই দেশে প্রকাশিত হওয়া সম্ভব নয়। আমি এরকম এক ধরনের ইউটোপিয়া চিন্তা করেছি। ধরুন একজন লেখক তো নানা মাত্রিক লেখায় তো পড়াশোনা করে, পড়তে পড়তে মনে হলো, বা চিন্তা করতে করতে মনে হলো, আইডিয়া ধারণ করতে করতে মনে হলো যে পৃথিবীতে যত রকমের সংঘাত, এর প্রধান কারণ হচ্ছে ধর্ম। পৃথিবীতে যত রকমের সংঘাত, তুমি যদি হিস্ট্রিটা দেখো, অধিকাংশ মানুষের ধর্ম, প্রত্যেক ধর্মের লোকই তার নিজের ধর্মকে শ্রেষ্ঠ বলে। তো যখন বলে যে শ্রেষ্ঠ, তো অন্য ধর্মের উপর সে এক ধরনের আধিপত্য বিস্তার করবার চেষ্টা করে, কিছু একটা চাপিয়ে দেওয়ার চেষ্টা। কিছু না, মানে সে জোর করে তার আমার ধর্ম থেকে আমাকে বিচ্যুত করে আরেকটা ধর্মকে রূপান্তরিত করতে চায়, নিজের ধর্মকে ঢুকাই দিতে চায়। তখন আমার মনে হলো যে যদি আমি এরকম একটি পৃথিবী আবিষ্কার করতে পারি যেখানে কোনো ধর্ম নেই, এবং পোশাক মানুষের মধ্যে এক ধরনের আড়াল তৈরি করে দেয় এবং পোশাক থাকবে না, পৃথিবীটি হবে আদিম কিন্তু সুসভ্য। সেখানে ধর্ম থাকবে না, পোশাক থাকবে না, শুধু থাকবেন 2 রকমের মানুষ থাকবে, নারী এবং পুরুষ। তো এরকম আমি একটা উপন্যাস লিখতে শুরু করলাম, খুব মজা করে লিখতে 11, 12, 13 বছর আগে যখন আমি উপলব্ধি করলাম চারপাশের পরিস্থিতি, যে এই উপন্যাসটা যতই ভালো হোক বা যত ফ্যান্টাসি আমি তৈরি করি না কেন, আমাদের যে ফিউডাল সমাজ ব্যবস্থা, সামন্ততান্ত্রিক সমাজ ব্যবস্থা, ধর্মীয় অন্ধ কুসংস্কারে আচ্ছাদিত যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থায় কখনোই এই বইটি প্রকাশ করা যাবে না, করলেই আমাকে মেরে ফেলবে। তার মানে এখনো কোথাও বাধ্যবাধকতা রয়ে গেছে। হ্যাঁ, আমরা তো বিকশিত নেই। আমি গত কয়েকদিন ধরে আমি একটা বই পড়ছিলাম, ইয়াসমিন সুলতানা বলে এক ভদ্র মহিলা, তিনি লিখছেন, সেটি হচ্ছে ওমর খৈয়ামের কি নিয়ে একটা জীবনী। ওমর খৈয়াম এক অসাধারণ বিজ্ঞানী ছিলেন। আমরা শুধু ওমর খৈয়ামের রুবাইয়াত নিয়ে আছি, কিন্তু তিনি কিন্তু বিজ্ঞানী ছিলেন, তিনি জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, এবং তিনি বীজগণিত আবিষ্কারের মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, এবং তিনি গণিতবিদ ছিলেন, ইউক্লিডের গণিতের চর্চা করেছেন তিনি। তখন তো বাগদাদ গড়ে ওঠে নাই, তখন পারস্য সাম্রাজ্যের মালিক শাহ, যার সাম্রাজ্যে তিনি ছিলেন, খোরাসানে তাকে একটা মানমন্দির তৈরি করে দিয়েছিলেন। মালিক শাহ ছিলেন খুব বিদ্যুৎসাহী মানুষ, তিনি চেয়েছিলেন যে জ্ঞান বিজ্ঞান বিস্তারে তার সাম্রাজ্য পরিপূর্ণ হয়ে উঠুক, সে কারণে তিনি সমস্ত জ্ঞানী লোকদের তার দরবারে জায়গা দিয়েছিলেন, এবং মালিক শাহ খুব পছন্দ করতেন ওমর খৈয়ামকে, এবং তাকে গবেষণার জন্য একটি মানমন্দির তৈরি করে দিয়েছিলেন, এবং তিনি একটা পঞ্জিকাও তৈরি করে দিয়েছিলেন ওমর খৈয়াম, এবং সেই পঞ্জিকাটা চালু হয়ে গিয়েছিল। এবং তিনি যখন বললেন যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তখন ধর্মবিদ্তারা এটা মানতে পারে নাই। তারা বলেছে যে এটা তুমি কি বলছো, এটা সব খোদা তৈরি করছে, খোদা চালাচ্ছে, তুমি চালাতে পারো না, তুমি এটা ভুল বলছো, মিথ্যা বলছো। এবং পরে তার মানমন্দির পুড়িয়ে দেয় এবং তাকে পালিয়ে যেতে হয়েছে। কেমন এটা আসলে এই যে একটা চক্র, এটা কিন্তু পাঠকের উপর ভিত্তি করেই হচ্ছে। হ্যাঁ, একই রকম ঘটনা ঘটছে ইবনে সিনার ক্ষেত্রেও।
মনি ভাইয়া, আমি আপনার কাছে জানতে চাইবো, যেহেতু আপনি সেই 1986 সাল থেকে লিখছেন, তখনকার পাঠক এবং আজকের পাঠক এর মধ্যে কি কোনো সাদৃশ্য আছে নাকি বিস্তর ফারাক হয়ে গেছে? বিস্তর ফারাক হয়েছে। তখনও কিন্তু এতটা রেডিক্যাল জায়গায় পৌঁছে যায় না, এতটা ধর্মান্ধ হয়ে ওঠেনি যে আমি যেটা বলছি সেটাই মানতে হবে, না হলে তোমাকে হত্যা করা হবে, সেই ব্যাপারটা কিন্তু তখনও ছিল না। আর খুব ক্ষতি করে ফেলছে আমাদের মনন এবং মনীষা, সেটি হচ্ছে টেকনোলজি। একদম টেকনোলজি খুব ক্ষতি করে ফেলছে। কেন? এই কারণে যে 1 সেকেন্ডের মধ্যে তুমি চাইলেই টেকনোলজি এটা পাও, কিন্তু তখন একটা বই পড়বার জন্য, একটা ভালো বই পড়বার জন্য এক বন্ধুর বাসায় 3 মাইল হেঁটে আমরা চলে যেতাম। দরকার ছিল। হ্যাঁ, আমরা 3 মাইল 4 মাইল 5 মাইল হেঁটে যেতাম। ওর বাসায় একটা ভালো বই আছে, ও বলছে, সেই বইটা নিয়ে এসে পড়ে আবার ওকে ফেরত দিয়েছি, ও আমারটা নিয়েছে। দরকার ছিল। হ্যাঁ, আমরা লাইব্রেরিতে পড়ে থাকতাম, এই যে পাবলিক লাইব্রেরিতে আমরা পড়ে থাকতাম, আমরা পড়তাম। আমাদের তখন পড়ার একটা বিস্ময় রকম আনন্দ ছিল, আমাদের মধ্যে প্রতিযোগিতা ছিল, কোন বন্ধু কোন বইটি ভালো পড়েছে, এবং সেটা নিয়ে আমাদের আলোচনা হতো। এখন সেইটা হয় না, এটা হওয়ার কোনো সুযোগই নাই এবং পড়ে না। তো যার ফলে আমরা একটি অন্ধকারাচ্ছন্ন জগতের মধ্যে প্রবেশ করছি। বিজ্ঞান আমাদের বেগ দিয়েছে, কিন্তু আবেগ এবং একই সঙ্গে মনন এবং মনীষাটা কেড়ে নিয়েছে। এইবার তো আসছে হচ্ছে বন্দি রাজকুমারী ও মাইকেল মধুসূদন, এটাও প্রকাশিত হচ্ছে। এটা আমি একটু আমার কাছে দাও বলছি, অবশ্যই। এটা একটি গল্পের বই। হ্যাঁ, এটা এসছে অনুপ্রাণন থেকে, এখানে 14টা গল্প আছে। মাইকেল মধুসূদন দত্ত হচ্ছে এক বাংলাদেশের সাহিত্য সংস্কৃতির আশ্চর্য ক্যারেক্টার। তাকে নিয়ে ভাবতে গেলে মানে আকাশ পাতাল সমান হয়ে যায়। এবং তাকে নিয়ে একটা জীবনী গ্রন্থ লিখেছেন আশার ছলনে ভুলি গোলাম মুর্শিদ। সেই বইটি যখন আমি পড়ি, আমি মানে আচ্ছন্ন হয়ে গিয়েছিলাম। তারপর অনেকবার আমি সেই বইটি পড়েছি, পড়ার পর মনে হলো যে এই বইটির মাইকেলের জীবনের পরতে পরতে গল্প আছে, পৃষ্ঠায় পৃষ্ঠায় গল্প আছে। তারপর তাকে নিয়ে গল্প শুরু করলাম, এখন তো 6টা গল্প লিখেছি, তার 6টা গল্প এবং আরও অন্যান্য গল্প নিয়ে এই বইটি বেরিয়েছে আর কি, অনুপ্রাণন থেকে এবছরের বইমেলায়। আরো একটা বই আছে মোকাম সদরঘাট। মোকাম সদরঘাটটা বেঙ্গল বুকস থেকে প্রকাশিত হয়েছে। এটি আমার ড্রিম, আমার স্বপ্ন। তোমার সঙ্গে যখন প্রথম আলাপ হচ্ছিল তখন আমি বরিশালের কথা বলছিলাম, নদীমাতৃক জীবনের কথা বলছিলাম। আমি সেই সময় লঞ্চে ঢাকায় আসতাম, আবার লঞ্চে গ্রামে ফিরে যেতাম। কেমন আসা যাওয়ার মধ্যে লঞ্চের একটা যাত্রা আছে অসাধারণ, বড় দোতলা লঞ্চ, 3তলা লঞ্চ, এবং সেই লঞ্চে যে থাকা খাওয়া লোকজন এবং লঞ্চের থেকে দুই পাশের মানুষের যে জীবনযাপন, এক বিস্ময়কর দৃশ্য বলি। একই সঙ্গে ওই অঞ্চলের মানুষেরা লঞ্চে চড়ে ঢাকায় আসতো নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য, লড়াই করে প্রতিষ্ঠিত করবার জন্য, লেখাপড়া শিখবার জন্য। অনেক মানুষের পায়ের চিহ্ন হারিয়ে গেছে, কেউ কেউ টিকে আছে, হয়তো আমি একটু টিকে আছি। সেই টিকে থাকার যে লড়াইটা, একই সঙ্গে প্রেম, ভালোবাসা, ঘৃণা, মমতা, আলিঙ্গন, সব কিছু মিলিয়ে যে জীবন, নগর শহর এবং একই সঙ্গে আধুনিকতার যে জীবন, সেইটাই মোকাম সদরঘাটে তুলে ধরবার চেষ্টা করেছি। দর্শকরা অবশ্যই এটা ভীষণ পছন্দ করবেন এবং পড়বেন আমি আশা করছি। শেষ প্রশ্ন আজকের আয়োজনের, সেটা হলো বইমেলা থেকে আপনার প্রত্যাশা কি? বইমেলা থেকে প্রত্যাশা এইটুকুই যে আপনারা যে যেখানে আছেন, যারা দেখছেন, প্রিয় পাঠক, বাংলাদেশের মানুষ এবং পৃথিবীর অন্যান্য বাঙালিরাও যারা দেখছেন, বাংলা ভাষাটাকে খুব ভালোবাসুন, বাংলা শব্দকে, বর্ণকে ধারণ করুন এবং আপনার সন্তানের হাতে, আপনার আশেপাশে যে সমস্ত ছোট ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, তাদের হাতে বাংলা ভাষার বই তুলে দিন। তাহলে কি হবে? বাংলা ভাষাটা ছড়িয়ে পড়বে এবং বাংলা ভাষাটা যাদের জন্য জীবন দিয়েছে, যারা এই ভাষাটার জন্য, তাদের জীবন দেওয়াটা সার্থক এবং পূর্ণাঙ্গ হয়ে উঠবে। অনেক ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিয়ে নিব বিদায়, দেখা হবে আশা করছি, আবারও দেখা হবে আপনার সাথে। নিশ্চয়ই দেখা হবে। দর্শক, আপনারা দেখছিলেন বেঙ্গল বুকস প্রেজেন্টস টিবিএস বইমেলা প্রাঙ্গণ থেকে। আপনাদের সাথে ছিলাম আমি তামান্না খন্দকার। তবে দেখা হবে পরবর্তী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, টিবিএস এর সঙ্গেই থাকুন।